বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে দীর্ঘকাল বসবাস করেন আর লিপিবদ্ধ করে গেছেন একের পর এক অতুলনীয় কবিতা, সঙ্গীত, সাহিত্য ও আরও অনেক কিছু। এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এর সাথে এখানে আছে বাউলের সুর, সতীপীঠ, কোপাই নদী, সোনাঝুরি হাট ও আরও অনেক কিছু। সেই জন্য বাঙালিরা সারা বছর ধরে শান্তিনিকেতনে যায়। আমরাও 5টা ফ্যামিলি মিলে একসাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম লালমাটির দেশে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। এই ভিডিওতে আমি একদিনে সতীপীঠের 1 ফিট কঙ্কালীতলা, অমরকুঠি, কোপাই নদী ও বিশ্বভারতী মিউজিয়াম ঘুরে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক, সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার আমার শান্তিনিকেতন ট্রিপের থাকার ঠিকানা হলো বনবিথি রিসর্ট। এই যে রিসর্টটা দেখছেন, এখানে আমরা আছি। এর নিচের তলাতে হচ্ছে রেস্টুরেন্ট আছে, খুব বিখ্যাত, সবাই এখানে খেতে আসে। আর উপরের ফ্লোরে রুমসগুলো আছে। এই যে দেখুন, এই রিসর্টটা কিন্তু বেশ খুব সুন্দর, নিরিবিলি একটা জায়গার মধ্যে আছে। হোটেল বনবিথি রিসর্টের বুকিং ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি এখানে থাকতে চান যোগাযোগ করতে পারেন। এই আমরা এখন সকালে রেডি হয়ে কঙ্কালী কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমাদের টোটো রিজার্ভ করা আছে, এই টোটোগুলো করেই যাব। এইদিকে আমরা টোটাল 3টে টোটো রিজার্ভ করেছি। আমরা এই বনবিথি রিসর্ট থেকে এই কঙ্কালী কালীতলা মন্দিরে টোটোতে যাচ্ছি। এখান থেকে 10 কিলোমিটার দূরত্ব। তা টোটোতে সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট। বোলপুর শান্তিনিকেতনের এই যে লাল মাটির রাস্তা, এটা কিন্তু একটা বিশেষ একটা দারুণ ব্যাপার। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই যে লাল মাটির রাস্তা দেখুন। এটা সকালের সোনাঝুরি হাটের চিত্র। এই দিকটাও আছে হাট। হ্যাঁ, সোনাঝুরি যেখানে হাট বসে তার একটু এগিয়ে গেলেই সামনে দেখতে পাবেন পলাশবনি। এই পলাশবনিতে কিন্তু দোল খেলা হয়। বন্ধুরা, আমার পিছনে যে এই যে গাছগুলো দেখছেন, শাল গাছ, এই জায়গাটা কিন্তু পলাশবনি বা শালবনি। এখানে কিন্তু প্রচুর শাল গাছ আছে আর এখানে কিন্তু অনেক সিরিয়াল হয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইটা জাস্ট সোনাঝুরি যে হাটটা বসে, জাস্ট হাটটার পরেই এই পলাশবনিটা। এখন যাচ্ছি এই যে প্রান্তিক রোড হয়ে। এখান থেকে আরো 6 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা এই মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য এই দোকানটাই দাঁড়ালাম জাস্ট প্রান্তিক স্টেশনের আগেই। আর এই যে আমরা সবাই ব্রেকফাস্ট করছি। বীরভূমের বিখ্যাত মুড়ি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। এই যে মুড়ি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। এই থালাতে মুড়ি ঘুগনিটা সব থেকে ভালো মাখানো হয়েছে। এটা পুরুলিয়া স্টাইলে মাখানো হয়েছে। আমরা এখন এই প্রান্তিক রেলগেট ক্রস করছি। আর এই যে প্রান্তিক স্টেশনটা, এই গেটটা ক্রস করে যাচ্ছি। এখান থেকে আরো 5 কিলোমিটার রাস্তা বাকি আছে। এটা হলো
কঙ্কালীতলা গেট। এখান থেকে আমরা এই বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, এই বাঁদিকের রাস্তা দিয়ে আমরা যাব। এই যে দেখুন, এটা হচ্ছে কঙ্কালীতলা গেট, আর এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেল, এই রাস্তা বরাবর একটু যেতে হবে। সামনে এইরকম প্রচুর দোকান পাবেন, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। এই যে দেখুন, এরকম প্রচুর দোকান আছে। ডান দিকেও প্রচুর দোকান আছে এই পুজো দেওয়ার। এই ঢোকার মুখে এই বাঁদিকে আছে এই টোটো স্ট্যান্ড। এই যে দেখুন, এই দিকটা টোটো স্ট্যান্ড, আর এই যে ডান দিকে আরো কিছু পুজোর দোকান। আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। বন্ধুরা, এটা হলো কঙ্কালীতলা মায়ের মন্দির, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে পুজো দিতে আসলে কিন্তু যথেষ্ট লাইন পড়ে, এই যে দেখুন লাইন। তা আপনারা যদি পুজো দিতে আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন। আমি ভিতরে দর্শন করতে গেছিলাম, আমি দর্শন করে আসলাম। এই মন্দিরটা হচ্ছে 51 ফিটের 1 ফিট, আর এই মন্দিরটা সকাল 7টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। কিন্তু এই কঙ্কালীতলা ঘুরতে আসলে এইরকম যে গ্রাম্য নৃত্য, এই নাচ, এদের সাথে নাচতে পারেন। এই যে স্বপনদা, বন্ধুরা স্বপনদাকে কিন্তু আপনারা আমার দীঘার ভিডিওতে দেখেছেন। স্বপনদা যথারীতি এখানেও আমাদের ট্রিপে এসছি, আমরা টোটাল 5টা ফ্যামিলি এসছি। তা স্বপনদা বলো কিছু আমাদের এই ট্রিপ সম্বন্ধে। তো আমরা কালকে এখানে পৌঁছানোর পর একটা অসাধারণ একটা হোটেলে আমরা চেক ইন করেছি। তো ওটার নাম হচ্ছে বনবিথির হেসেল ঘর। সেখানে আমরা খুব সুন্দর এনজয় করেছি এবং রাত্রিবেলায় একটা টোটাল নিঝুম অন্ধকারময় পরিবেশ আমরা এনজয় করেছি ওখানে। তারপরে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে এই কঙ্কালীতলার যে মন্দির, এখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ পুজো দিতে এসেছেন। আর খুব সুন্দরভাবে পুজোটা চলছে, খুব সুন্দরভাবে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছেন। তারপর এখানে কিছুটা গাছপালার মধ্যে খুব সুন্দরভাবে সময় কাটানো যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এখানে আসবেন আর অমিতের ব্লগ নিশ্চয়ই দেখবেন। ধন্যবাদ। পুজো দেয়া শেষে সবাই একটু এখন গাছের তলে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। এই যে সবাই বসে আছে। এইদিকে আবার ফটো তুলতেও ব্যস্ত আছে। গরম
আছে আর যথারীতি সবাই আমরা আইসক্রিম খাচ্ছি এখন। কত করে গো এগুলো? 10 টাকা। খুব ভালো, আমাকে একটা দিও তো। এই যে অরিন্দম দা এবার আমাদের ট্রিপে এসছে, আরো 4 জনও এসছে, আমরা টোটাল 5টা ফ্যামিলি এসছি। তো অরিন্দম দা, তোমার এই কঙ্কালী কালীতলা কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু খুবই গরম আর কোনো ইয়ে নাই, গাছপাতা কিছু নাই কি একটু ঠান্ডা জিনিসটা ম্যানেজমেন্ট অথবা ক্রাউড কন্ট্রোল, ওয়েটিং এরিয়া এগুলো কিছুই নাই। এটা যদি হতো তো ভালোই লাগতো। মন্দিরে পুজো দেওয়ার সিস্টেমটা একটু অর্গানাইজ হলে বেটার হয়, যেটা মনে হয়েছে। বাকি তো ঠিকই আছে। আর এখন তারপরে গরমকালে মানে শেড ওয়েটিং, একটু গরম আছে এখন, গরমকাল, কিছু করার নাই এটা অরিন্দম দা। যাই হোক বন্ধুরা, আপনারা শান্তিনিকেতন আসলে কিন্তু এখানে একবেলা এসে পুজো দিয়ে যেতে পারেন। কঙ্কালী কালীতলা মন্দিরের জাস্ট আগেই এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শিব মন্দির। আর এখানে এই যে টোটোগুলো পার্কিং করা আছে। আর আপনাদের যদি 4 হুইলার থাকে তাহলে কিন্তু এখানে পার্কিং করতে পারেন। এই যে দেখুন প্রচুর 4 হুইলার রাখা আছে। আর এখানে জাস্ট উল্টো দিকেই কিছু ব্যাগের দোকান আছে। এই দেখুন হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র এখানে কিনতে পারবেন। এই দেখুন এই যে এই দোকানগুলো। এটা হলো শিব মন্দির, এই কঙ্কালী কালীতলা মন্দিরের জাস্ট আগেই। আর এই যে দেখুন বাউল গান হচ্ছে পাশে সামনে। বন্ধুরা, এটা হলো বোলপুর শান্তিনিকেতনের অমরকুঠি সোসাইটি। এর ভিতরটা আমি এখন যাব। এটা হচ্ছে এন্ট্রি গেট। এর ভিতরে শুনলাম যে শুধু নাকি লেদারের জিনিসপত্র পাওয়া যায়। এটা অমরকুঠির যে সেলস অফিসটা এখানে আছে। এর ভিতরে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। লেদারের ব্যাগ আছে, জামা কাপড়ও আছে, আর হাতের কাজের জিনিসপত্রও চাইলে এখান থেকে কিনতে পারবেন।
কিন্তু এর ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ করলো না ফটো বা ভিডিও করার জন্য, তা ভিতরে আমি আর করতে পারলাম না। আর এই হলের ডান দিকেই এই বরাবর সোজা চলে গেলে আপনারা দেখতে পাবেন কোপাই নদী। তা আমি এই কোপাই নদীটার দিকে যাচ্ছি। এই দেখুন এখানে লিখে দেওয়া আছে, এখান থেকে সোজা একটু হেঁটে গেলেই কোপাই নদী পাবো। তাহলে চলুন কোপাই নদীটা একবার দেখে আসি। এই উপর থেকে নিচে আসলে জাস্ট একটু সামান্য আপনাকে 1 মিনিট মতো হেঁটে আসতে হবে, তাহলেই দেখতে পাবেন কোপাই নদী। এই যে আমি যাচ্ছি। এই যে হলো কোপাই নদী। এই কিছুটা এগিয়ে আসলে নামার রাস্তা পাওয়া যাবে, তবে এটা মাটির রাস্তা তো একটু সাবধানে নামতে হবে। আমি নামছি। এই দেখুন আমি নেমে গেছি। এই দিকটা ব্রিজ আছে, এই দেখুন একটা ব্রিজ আছে, আর এই যে নদীটা এই দেখুন, আর ওইদিকে কিছু হোটেল আছে। দারুণ, এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পেলাম, কোপাই নদীর ভিউ। বন্ধুরা এই যে অমরকুটি সোসাইটির ভিতরে এই যে শোরুমটা আছে, এই শোরুমের সামনেই কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ আছে। এখানে বিভিন্ন বাউল গান হয়, এখানে আসলে আপনারা কিন্তু বাউল গান দেখতে পাবেন। আর এই বাদিকটায় আছে টোটো স্ট্যান্ড, আর তার এই বাদিকে আছে আপনারা রেস্টুরেন্ট, অমরকুটি হোটেলের যে এটা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন দাম দেয়া আছে। এই যে দেখুন ভেজ থালি এখানে 170 টাকা। এই যে দেখুন, এই যে বাদিকে এটা দেখছেন রেস্টুরেন্ট, অমরকুটি রেস্টুরেন্ট, আর এই দিকটা আছে টয়লেট, আর তার এই যে টোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, আর তার এই দিকটা পেয়ে যাবেন কার পার্কিং এরিয়া। তা আপনারা যদি আপনাদের গাড়ি নিয়ে আসেন এখানে কার পার্কিং করতে পারবেন। আর এইটা হচ্ছে গেট, জাস্ট গেটের পাশেই কার পার্কিংটা রাখা আছে। তা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। শান্তিনিকেতন মিউজিয়ামের দিকে আমরা যাচ্ছি, আর এখানে দেখুন কত পুরনো গাছ। এখন দুপুর হলেও এত গাছ থাকার জন্য বেশ ঠান্ডা লাগছে, অতটা গরম লাগছে না। বন্ধুরা এটা হলো কাচের ঘর বা উপাসনা গৃহ। এখানে কিন্তু এখন আর কোনো এন্ট্রি করতে দেয় না, এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা আমি বাইরে থেকেই ভিডিও করে নিলাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাল ধ্বজ। এটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচার্যের শিক্ষক তেজশ্চন্দ্র সেন। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি, এবং তেজশ্চন্দ্র সেনের স্মৃতি বহন করে এই বাড়িটা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছাতিমতলা, এই ছাতিমতলা একটা খুব সুন্দর একটা স্টোরি আছে, আমি দাদার মুখে শুনে নেব। দাদা বলুন তো কি? এই জায়গাটা হচ্ছে আপনার ছাতিমতলা। হ্যাঁ, এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বেড়াতে এসেছিলেন, বেড়াতে এসে তখন তো জঙ্গল ছিলেন, জায়গাটা জানতে চেয়েছিলেন জায়গাটা কার, খুব ভালো লেগেছিল ওনার। নিয়ে উনি এখানকার আদিবাসীরা বলেছিল যে এটা ভুবনমোহন সিং এর জায়গা, মানে রায়পুরের জমিদারের জায়গা। আচ্ছা, উনি রায়পুরের জমিদারের নিমন্ত্রণ রক্ষাতেই গিয়েছিলেন। নিমন্ত্রণ রক্ষাতে গিয়ে বলছে আপনার ওই জমিটা আমার খুব ভালো লেগেছে, তো জায়গাটা আমার চাই। হ্যাঁ, বলছে টাকা তুমি এমনিতে নিয়ে নাও। বলছেন আমি জায়গাটা এমনিতে নেবো না, আমি 1 টাকার বিনিময়ে জায়গাটা 20 বিঘা জমি রেজিস্ট্রেশন করেছিলেন আলিপুর কোর্টে। আচ্ছা, নিয়ে এখানে বসে এত আরাম পেয়েছিলেন যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 3 কলি একটা শব্দ লিখে গেছেন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দে, আত্মার শান্তি। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর বয়সে এসে তখন
আবার এমনি 5টা স্টুডেন্ট, তখন ছোটো বাচ্চা নিয়ে ক্লাস চালু করেন। হ্যাঁ, 1913 সালের 13ই মে গীতাঞ্জলি কাব্যলিকে 118টা সাহিত্যের উপর উনি নোবেল পেয়েছিলেন এই জায়গাটায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ দাদা। কি বৌদি, শশা কিনছো নাকি? হ্যাঁ, সবাই মিলে খাবো। সবাই মিলে খাবো শশা। এই যে এখন আমাদের শশা কাটা হচ্ছে সবার জন্য। অত তাড়াহুড়ো করলে হবে না না, আস্তে আস্তে করো। এটা হলো মিউজিয়ামের এন্ট্রি টিকিট, 70 টাকা করে পার পার্সন। এই যে দেখুন, এইটা হলো এই যে এন্ট্রি গেট, আর এই যে ডান দিকে আছে টিকিট কাউন্টার। সকালে 12:30 অবধি টিকিট দেয়। এই যে একটা, এই যে টিকিট কেটে ঢুকে গেলাম, টিকিট এন্ট্রি হয়ে গেল। এই যে সবাই আমরা ঢুকে পড়েছি, যাচ্ছি মিউজিয়ামে। বিশ্বভারতীর মিউজিয়ামে ঢুকেই প্রথমে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে একটা গ্যালারি। এর ভিতরে আমি গেছিলাম, ভিতরে ফটো করা বারণ, ফটো এবং ভিডিও বারণ থাকায় ভিতরে আর আমি কিছু ফটো তুলতে পারিনি। ভিতরে আমি গেছিলাম, ভিতরে জাস্ট গ্যালারি মতো করা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফ স্টোরি এবং বিভিন্ন ঘটনা বর্ণনা করা আছে, ছবি সমেত আছে। তা এটা হলো এই বিশ্বভারতীর যে ক্যাম্পাস, মিউজিয়ামের যে ক্যাম্পাসটা, তার ভিতরটা দেখুন। এই ভিতরটা ঠিক এইরকমই লাল লাল পাথরে সাজানো আছে। আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই দিকটা হচ্ছে আপনার এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা আসলাম। আর এই যে এই দিকটা বট গাছ, আর ওই বট গাছের পিছনে আছে মিউজিয়াম গ্যালারি, যেটা দেখে আসলাম। আর এখন এই যে বিল্ডিংটা আছে, এর ভিতরে যাব, দেখি কি আছে। এখানেও আপনাকে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। দেখি যদি ফটো তুলতে দেয় তাহলে ফটো তুলব। ভিতরটা যাব। এটা হলো এই কবিগুরু ঠাকুরের একটা বাড়ি। ভিতরে কবিগুরু ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, সোফা, টেবিল এইসব রাখা আছে। আমি ভিতরটা গেছিলাম, কিন্তু ছবি বা ভিডিও করা একদম বারণ, তাই এখানেও আমি যথারীতি কোনো ভিডিও করতে পারলাম না। এই দেখুন, এখন যাব এই দিকটা। এই বাঁ দিকে আছে কবিগুরু ব্যবহৃত গাড়ি, তা এই যাব এর ভিতরটাই। এটা হলো কবিগুরু ব্যবহৃত রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। এই যে দেখুন, এটা একটা কাচের ঘরের মধ্যে রাখা আছে। এটা অনেক দিন ধরে সংরক্ষিত করা আছে এই জায়গাটা। এই দেখুন, বন্ধুরা, এই যে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন বাড়িগুলো এখানে আছে। এই বাঁদিকে হচ্ছে, এটা হচ্ছে কোণার্ক, আর সোজাসুজি যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামলী, আর এটা হচ্ছে পুনশ্চ, আর এটা হচ্ছে উদিচি। এখানে পরপর 4টে বাড়ি আছে। এই যে দেখুন, এই বাড়িগুলোর কাছাকাছি যাওয়ার অনুমতি নেই, আমরা দূর থেকেই দেখছি। এই যে এখানে সামনে দড়ি দেয়া আছে, এই অবধি আসতে পারবো, কাছাকাছি যাওয়ার পারমিশন নেই। তাই এখান থেকেই আমি যতটা পারলাম আপনাদের জন্য ভিডিও করে নিলাম। এই ক্যাম্পাসের মধ্যেই এই যে দেখুন একটা তাল গাছ দেখা যাচ্ছে। জানি না এই তাল গাছটা সেই তাল গাছ কিনা, কবিগুরু সেই কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে।
এই দেখুন এই তাল গাছটা, এই যে সামনে যে বাড়িগুলো আছে আর এই যে মেন বাড়ি, এই বাড়ির জাস্ট অপোজিটেই এই তাল গাছটা আছে। এই যে দেখুন, এই যে বেরিয়ে এসেই একটা পুরনো বট গাছ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকেই বসে রেস্ট নিচ্ছে, তাই এখানে বসে আমি একটু রেস্ট নেব। এখন বাইরে প্রচণ্ড রোদ, তাই বট গাছের তলে আসলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। বন্ধুরা, আমি একজন বয়স্ক জেঠুকে পেলাম, উনি এই মিউজিয়াম সম্বন্ধে কিছু বলতে চাই। আচ্ছা জেঠু, আপনার নাম? আমার নাম বীরেশ্বর সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর। ও আচ্ছা, হ্যাঁ। তার আগে আমি বাসিন্দা ছিলাম কাঁদি এলাকা। কাঁদি এলাকার, আচ্ছা। হ্যাঁ, মানে কাঁদি রাজ হাই স্কুলের আমি শিক্ষক। যে স্কুল 1859 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। ও আচ্ছা আচ্ছা। আমি সেই স্কুলের ছাত্র এবং সেই স্কুলের ছাত্র সৌভাগ্যবান হিসাবে আমি যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার আলোতে আমি সবারই সাথে কথা বলি বা আমি লেখালেখি করি। আমার 15খানা বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং বর্তমানে বহরমপুরে এসে বিগত 3 বছর ধরে আমার ভাষা বাংলা ভাষা শীর্ষক একটি সাহিত্য পত্রিকার সংখ্যা প্রকাশ করছি। আচ্ছা। এবং আমি রিটায়ার্ড শিক্ষক। আমি অবসরপ্রাপ্ত যে পেনশন পাই তার অর্ধেক টাকা খরচ করে আমি এই পত্রিকা পরিচালনা করি। ও আচ্ছা আচ্ছা। এই মিউজিয়াম সম্বন্ধে কিছু বলুন। মিউজিয়াম সম্বন্ধে আমি গতকাল এসেছি, এখানে হোটেলে ছিলাম এবং সকাল থেকে এখানে ঘুরছি। অতি বাল্যকালে আমি যখন এসেছিলাম তখন এই জায়গা ছিল ফাঁকা এলাকা। ও আচ্ছা। চারিদিকে বন জঙ্গল আর এই খোয়াইয়ের রাস্তা। মানে বর্তমান ওই যে ভুবনডাঙ্গার যে শহর, ওইখান থেকে এই দিকটা গোটাটা ফাঁকা ছিল। ও হ্যাঁ, এবং আমার মনে পড়ছে না, এর বাঁ দিকে একটি খেলার মাঠ ছিল। আচ্ছা। ফুটবল খেলার মাঠ। সেখানে খেলা হতো ভালো ভালো টিমের। হ্যাঁ, আমি শুনেছি। এবং এই চত্বরের অপোজিটে একটা সিনেমা হল ছিল। হ্যাঁ, আমার নামটা মনে পড়ছে না, মনে হচ্ছে যেন আলো ছায়া বলে একটা সিনেমা হল। ওই সিনেমা হলেও আমি সিনেমা দেখেছি এবং তখন এইখানে ঘুরতে এসে এই পরিবেশ দেখি। আজকে যে আমি পরিবেশ দেখলাম, মিউজিয়ামের ভিতরের কথা বলছি, খুব আমার দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি এই পরিবেশটা আমরা এখনও যারা কর্তৃপক্ষ আছেন সেটাকে সুন্দরভাবে সুস্থ ব্যবস্থা করতে পারেননি। তার কারণ অনেকেই এখানে ঢুকে গরমে হাঁসফাঁস করছিলেন এবং আমি 85 বছরের বয়স্ক লোক, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। এবার একজন সিকিউরিটি এসে আমাকে বলে, আপনি এখানে সিঁড়িতে বসতে পাবেন না, এটা বসা হবে না। বললাম, ভাই তাহলে তুমি সিনিয়র সিটিজেনদের এই মিউজিয়াম দেখা কি নিষিদ্ধ, সেইটা আপনি দয়া করে একটু জেনে দেন। তিনি বলছে, না তা নয়। বললাম, আপনি নিজে চেয়ারে বসে আছেন আর একজন সিনিয়র সিটিজেন লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে আপনি চেয়ার দেবেন না? হ্যাঁ, আপনি নিচে গিয়ে বলুন, বলে পালিয়ে গেলেন। অফিসে গিয়ে বলুন। দিয়ে নিচে এসে ভদ্রলোককে বললাম, না না আপনি কিছু মনে করবেন না, উনি সিকিউরিটি খুব অন্যায় করেছেন। তা যেহেতু আপনি এই অনুষ্ঠানটার ব্যাপারে আগ্রহী, এখানকার চত্বরের ব্যাপারে যে আগ্রহী, যে পরিবেশন করছেন, যদি আমার এই কথাটা বিশ্বাস করে যদি আপনি এর সম্বন্ধে আপনার যতটুকু সম্ভব যদি এখানে আলোকপাত করেন, তাহলে আমার মনে হয় আগামী দিনে বিভিন্ন দর্শক শ্রোতারা একটু সুখ সুবিধার আভাস পাবে। ভালো বলেছেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা, অবশ্যই এই মেসেজটা সবাই পাবে, যাতে এটা আমাদেরই জায়গা, প্রত্যেকেই জিনিসটাকে ভালো করে রাখবো। আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। ভালো থাকবেন জেঠু। আচ্ছা, সুস্থ থাকবেন। নমস্কার। এই বিশ্বভারতীর যে মিউজিয়ামটা, সেটা ঘুরে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, ব্যবহৃত গাড়ি আর ব্যবহৃত যে আসবাবপত্র আছে দেখা গেল। আরও এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত যে বাড়িগুলো আছে সেই বাড়িও ছিল। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে, আর বাকি যে 5টা দিন সকাল 10টা থেকে 1টা অবধি, আবার বিকেল 2টো থেকে 5টা অবধি খোলা থাকে। যা গরম পড়েছে, এই আখের রস না খেলে ঠিক হতো না। আখের রস খেয়ে একটু ঠান্ডা করছি।
তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।